প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমাদেরকে আমি যখন ইন্টিগ্রেশন শুরু করছিলাম, তো তখন তোমাদেরকে একটা আমি থিওরি শিখাইছিলাম। জাস্ট থিওরি না, জাস্ট সূত্রের মতো করে দেখাইছিলাম। তো অনেকে দেখলাম যে গত দিনকে মানে বুঝতে পারেনি বিষয়টা, যে আসলে কোথা থেকে আসলো। আমি ধরে নিছিলাম যে তোমরা এগুলো সব পারো, কারণ কি এগুলো যেহেতু আজ পরীক্ষা হলে তো পরীক্ষা হয়ে যেত। আর আমি মনে করছিলাম এগুলো তোমাদের রিভিশন পর্যায়ে যেতে যাচ্ছে, সেজন্য ওইভাবে শর্টকাট করে আমি বিষয়টা কয়েকটা সূত্র আমি দেখিয়েছিলাম। তো যেহেতু গতদিনকে অনেকেই বুঝতে পারেনি, যার কারণে আসলে এর মূল বেসিকটা কি আসলে সেই বিষয়টা আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? আমি এই জন্য ওই ক্লাসটা আবার আমি রিপিট করতেছি। গত ক্লাসের ক্লাসটা আমি কিভাবে ওইগুলো আসলো সেই বিষয়টা তোমাকে আজকে আমি দেখাবো তোমাদেরকে। আমি অঙ্কটা একটু পরে করি, আগামী ক্লাসে করা যাবে, সমস্যা নাই। আগে তোমাদের যে বিষয়টা, মূল বিষয়টা আসলে কি আসলে সেই বিষয়টা তোমাদেরকে আগে আমি দেখাবো। কেন ওইটা হলো, আমি গতদিনকে যে আমি বলছিলাম এরকম থাকলে ওয়াই ইন্টু ডিএক্স হয়, কেন হয় সেই বিষয়টা তোমাদেরকে আমি একটু দেখাবো। তো এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটা মনোযোগ দিয়ে প্রত্যেকটা বিষয় সুন্দর করে শিখবা, তাহলে বুঝতে পারবা ইনশাল্লাহ। এখন দেখো, এখানে একটা আমি একটা বক্সের মতো মানে ঘরের মতো করে একটা আঁকছি। এখন বলা হলো যে এটা ক্ষেত্রফল বের করো। এখন তুমি মনে করো ইন্টিগ্রেশন তুমি জানো না, ইন্টিগ্রেশনটা ভুলে যাও। এখন আপাতত ইন্টিগ্রেশন ভুলে যাও, ইন্টিগ্রেশন বুঝো না। তো এইটু যদি আমার ক্ষেত্রফলটা বের করতে বলে, তাহলে আমরা কি করতে পারি? তো অন্ততপক্ষে আমরা তো এটা জানি যে যদি হচ্ছে আমাদের আয়তের ক্ষেত্রফল বের করার সূত্র তো আমরা জানি, আয়তক্ষেত্রের। তো যদিও এটা আয়তক্ষেত্র না, তো আমরা এটাকে যদি কয়েকটা ভাগে ভাগ করি, দেখো, আমি বলতেছি কি, যদি প্রথমে আমি এটার ক্ষেত্রফলটা বের করতে চাই, তা আমরা ধরে নিলাম যে আমরা ইন্টিগ্রেশন জানি না, আসলে ইন্টিগ্রেশন কিভাবে করতে সেটাও জানি না। এখন কিভাবে এটার ক্ষেত্রফলটা আমরা বের করব? তা আমরা যদি একদম সিম্পল ভাবে আমাদের যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেভাবে বের করতে হয় সেভাবে বের করতে চাই, তার আগে আমি তোমাদের এটা বলিনি। আমি ধরে নিলাম এই পয়েন্টটা এ পয়েন্ট আর এই পয়েন্ট আছে বি পয়েন্ট, দুটো পয়েন্ট ধরে নিলাম। এখন আমরা করব কি, এইটুকের ক্ষেত্রফলটা আমরা বের করব। এখন এইটুকের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এটাকে কয়েকটা অংশে ভাগ করে নেব। দেখো, আমি কয়েকটা অংশ ভাগ করতেছি, কয়েকটা অংশে ভাগ করে এটা আয়তক্ষেত্র তৈরি করতেছি। দেখো, আমরা কয়েকটা অংশে এভাবে ভাগ করে নিলাম। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোটামুটি আয়তক্ষেত্র হয় না আসলে, মানে আমি প্রত্যেকটা অংশ করে একটা অংশ এরকম করে ভাগ করে নিলাম। ভাগ করে নেওয়ার পরে এখন আমরা যদি প্রত্যেকটা ভাগের ক্ষেত্রফলটা আমি বের করে নিই, ক্ষেত্রফল বের করার পরে যদি সম্পূর্ণ যোগ করি, তাহলে কি এটা ক্ষেত্রফল পাবো না আমরা? তোমাকে বুঝতে পারছো? মানে আমি যে এই পুরো এরিয়াকে প্রথমে ক্ষেত্রফল বের করতে বলছিল, এখন আমরা করতেছি পুরো এরিয়াটা না বের করে আমি করলাম কি, একটা অংশে ভাগ করে নিলাম, এরকম করে এক একটা অংশে ভাগ করে নিলাম। এগুলো প্রায় এর মতো, মানে আয়তের মতো, বা আয়ত না কিন্তু, আয়ত না। আয়ত হতে হলে এই পাশে যেমন এভাবে সমান হয়ে আছে, ওই পাশে কিন্তু সমান হতে হবে, ঠিক না? তো এখন দেখো খেয়াল করে, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি তোমাদেরকে, আমরা যদি এখন প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা বের করি, এখন প্রত্যেকটা ক্ষেত্র হয়ে গেছে কিন্তু, এই যে একটা ক্ষেত্র, মানে বুঝতে পারছো বিষয়টা কি, এখান থেকে এই পর্যন্ত একটা ক্ষেত্র, মানে এইটা একটা ক্ষেত্র, এটা একটা ক্ষেত্র, এটা একটা ক্ষেত্র, এরকম প্রত্যেকটা ক্ষেত্র হয়ে গেছে। এখন যদি আমরা প্রত্যেকটা ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে যোগ করে দিই, তাহলে কি এটা ক্ষেত্রফল পেয়ে যাবো না? তোমরা একটু কথা বলবা যদি না বুঝতে পারো, পেয়ে যাবো কি? জি জি স্যার। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রফল বের করে যদি যোগ করে দিই, তাহলে পুরো ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাবো। এখন বিষয়টা হচ্ছে যে আমি যেটা এখানে ব্যবহার করবো সেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে? কিন্তু আয়তক্ষেত্র তো হয়নি আসলে। কেন আয়তক্ষেত্র হয়নি? কারণ দেখো, আয়তক্ষেত্রে হতে হলে তো বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হওয়া লাগে। যদিও ধরে নিলাম যে এটা অবশ্যই সমান্তরাল, কিন্তু এই বাহুটা আর এই বাহুটা তো সমান্তরাল না। তা আমি যদি এখন এমন করি, দেখো তো বুঝো নাকি, যদি আমি এটাকে এরকম করে নিলাম, এরকম করে নিলাম, আমরা ঠিক এরকম করে নিলাম, যদি এটা প্রায় মিশে যাচ্ছে। হ্যাঁ, দেখো তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু এবার বিষয়টা বুঝো নাকি, আমি এখন যেটা করে নিলাম, এখন কিন্তু প্রত্যেকটা আয়ত হয়ে গেছে। কথা কি বুঝতে পারছো?
দেখছো বিষয়টা? প্রত্যেকটা একটা আয়ত একটু মানে মিউট থেকে যার সাউন্ডটা একটু হচ্ছে, একটু মিউট থেকো। এখন দেখো তো, এখন আয়ত হয়ে গেছে নাকি? খেয়াল করে দেখো, এখন প্রত্যেকটা আয়ত হয়ে গেছে না? এই যে এখন উপরেটা চিন্তা বাদ দাও, তুমি চিন্তা করো যে এখান থেকে এইটুকু এইটুকু একটা আয়ত হয়েছে না, এখান থেকে এটা আয়ত হয়েছে, এখান থেকে এইটুকু আয়ত হয়েছে, এখান থেকে প্রত্যেকটা কিন্তু আয়ত হয়ে গেছে। এখন আয়তক্ষেত্রে ক্ষেত্রফল সময় আমরা কি জানি, বলতে পারবা কেউ? দৈর্ঘ্য গুণন প্রস্থ নাকি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল? এখন আমি ধরে নিলাম যে এখানে এটুকের নাম প্রস্থ, এটুক যদি এটা এক্স অক্ষ, তো এটুকের পরিমাণ দিলাম ডেল এক্স। দেখো এখান থেকে যে প্রস্থটা নিলাম তার নাম দিলাম হচ্ছে ডেল এক্স, এটা দিলাম। ডেল এক্স বলতে বোঝাচ্ছে ক্ষুদ্র এক্স, মানে এক্স এর পরিমাণটা খুবই ছোট, কারণ এটা তো পুরো এক্স। ধরে নিলাম এটুকের নাম হচ্ছে ডেল এক্স, মানে প্রস্থ এইটুকের মান দিলাম ডেল এক্স। এখন যদি আমি এইটার ক্ষেত্রফলটা বের করতে চাই, এইটার ক্ষেত্রফলটা বের করতে চাই, তাহলে আমাদের প্রস্থ তো পেয়ে গেছি। যদি আমি এখান থেকে উচ্চতা মানে দৈর্ঘ্যটা পেয়ে যেতে পারি, দৈর্ঘ্যের সঙ্গে যদি আমি ডেল এক্স গুণ করি, তাহলে কিন্তু আমরা এখানকার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাব। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ। এখন এই যে আমি যে একটা বক্ররেখা নিয়েছিলাম, এই বক্ররেখাটার নাম দিলাম y ইকুয়াল টু এফ অফ এক্স। একটা নাম দিলাম y ইকুয়াল টু এফ অফ এক্স, এই বক্ররেখাটা। এখন খেয়াল করে দেখো তো, তোমাদের যদি আমি আমি অন্য জায়গায় একটা বিষয় দেখাই, যে একটা খেয়াল করবা, মনে করো যে এটা একটা বক্ররেখা, ওকে। এখন যদি আমি এখানে একটা পয়েন্ট বসাই, এই পয়েন্টের জন্য তো আমি এটা পাবো নাকি, এটা পাবো না? তা এখন যদি এই পয়েন্টটা x1 ধরি, তাহলে এই পয়েন্টটা আমরা কি পাবো বলো তো? তাহলে এইটুকের পরিমাণটা আমি কি এফ অফ এক্স ওয়ান পাবো না? কথা কি বুঝতে পারছো? এটা কি জানো তোমরা সবাই? আর এই পয়েন্টটা পাবো হচ্ছে এক্স ওয়ান কমা এফ অফ এক্স ওয়ান। তোমরা কি এগুলো জানো না? এগুলো কি জানো? আমাকে কথা বলো তোমরা, এটা বুঝতে পারছো নাকি? স্যার আবার একটু বলেন এটা। ওকে, আগে তাহলে তোমাদের অন্য একটা বিষয় বোঝাই। মনে করো যদি তোমাদেরকে এখানে একটা পয়েন্ট বোঝাই, এক্স কমা ওয়াই, এটা বলতে কি বোঝায়, এটা বলতে পারবা কেউ? এখানে একটা পয়েন্ট, আমি এটা অরিজিন, এটা এক্স, এটা ওয়াই, তা আমি এখানে একটা পয়েন্ট নিচ্ছি এক্স আর ওয়াই। এটা বলতে বোঝায় যে মূল বিন্দু থেকে এই পরিমাণ হচ্ছে এক্স, আর এখানে হচ্ছে ওয়াই, মিলে এই পয়েন্টটা হচ্ছে এক্স ওয়াই। তার মানে এটুকের পরিমাণ এক্স আর এটুকের পরিমাণ ওয়াই। এখন ওয়াইটাকে আবার তোমরা ইচ্ছা করলে এফ অফ এক্সও বলতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, এখন তাহলে খেয়াল করে দেখো, আমি একটা বক্ররেখা আঁকছি, আঁকার পর এই পয়েন্টটা চিন্তা করতেছি। তাহলে এই পয়েন্টটা চিন্তা যদি করি, তাহলে যদি আমি এখানে একটা এক্স ওয়ান পয়েন্ট বসাই, তার জন্য তো একটা পয়েন্ট পাবো আমি, তা ঠিক না? আমি এটা মনে করি একটা ফাংশন, এটা যদি একটা ফাংশন হয়, অর্থাৎ আমি যদি এটাকে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বলি, এই ফাংশনটাকে, তাহলে আমি একটা এক্স ওয়ান একটা পয়েন্ট বসালে অবশ্যই আমি এফ অফ এক্স ওয়ান একটা পয়েন্ট পাবো না ওয়াই এর দিকে? এই ফাংশনে যদি আমি এক্স ওয়ান বসাই, জি এই ফাংশনটা যদি আমি এখানে, এটা এটা তো বুঝতে পারছো যে এক্স ওয়াই বলতে কি বোঝায়? এক্স ওয়াই বলতে বোঝাচ্ছে যে মূল বিন্দু থেকে এইটুকের পরিমাণ এক্স আর এইটুকের পরিমাণ হচ্ছে ওয়াই। ওয়াইটাকে তোমরা এফ অফ এক্সও বলতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে আমি একটা পয়েন্ট বসায়া, এখানে একটা পয়েন্ট বসে আমি একটা ওয়াই দিকে একটা পয়েন্ট পেয়েছি, তার মানে হচ্ছে এক্স ওয়াই হয়েছে। এখন যদি আমি এখানে একটা পয়েন্ট বসাই আমরা, তাহলে এর জন্য এখানে একটা পয়েন্ট আমরা পাবো, এখানে একটা পয়েন্ট পাবো, সে পয়েন্টটা কি ওয়াই এর দিকে একটা পয়েন্ট পাবো, সেইটার নামই দিছি এফ অফ এক্স ওয়ান। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো বিষয়টা? অথবা তুমি যদি মনে করো যে এই পয়েন্টটার নাম দিলাম আমি এক্স ওয়ান আর ওয়াই, এটা নাম দিলাম। তো ওয়াইটাকে তো ওয়াই মানে কি, ওয়াই মানে এটুকু, আর এইটুকু সমান যেহেতু আমি ওয়াই সমান ধরছি এফ অফ এক্স, এফ অফ এক্স ধরছি, ওইটাকে আবার কিন্তু এফ অফ এক্স ওয়ানও বলা যায়, কারণ আমি এক্স ওয়ান বসিয়ে এফ অফ এক্স ওয়ান পেয়েছি। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। হ্যাঁ। তাহলে আমরা তাহলে এখান থেকে এটাকে এক্স ওয়ান বলে এক্স ওয়ান এর জন্য একটা পয়েন্ট ওয়াই অক্ষ বরাবর পাই, সেটা হচ্ছে এফ অফ এক্স ওয়ান। তাহলে এখন খেয়াল করে দেখো তো, যে আমি যদি এইটুকের পরিমাণ বললাম ডেল এক্স, মানে আমি প্রস্থটাকে, আর আমি যদি এখানে একটা পয়েন্ট এক্স ওয়ান ধরি, এখানে একটা পয়েন্ট এক্স ওয়ান ধরি,
তাহলে এই x1 এর জন্য এখানে একটা পয়েন্ট পাবো না বলো, সেই পয়েন্টটা কত হবে? f of x1 না, যেহেতু ফাংশনটাকে f of x ধরছি, তাহলে এই পয়েন্টটা পাবো আমি f of x1 মানে এটুকের পরিমাণ f of x1। এই যে এখান থেকে এই পরিমাণ, এটুকের পরিমাণ হচ্ছে f of x1। কথা কি বুঝতে পারছো? জি জি স্যার। তাহলে এখন যদি এটুকের ক্ষেত্রফলটা বের করতে চাই, মানে জাস্ট এই যে এখান থেকে শুরু করে এটুকু, তা দেখো তো তাহলে আমরা কি এভাবে বের করতে পারবো না যে f of x1 ইন্টু ডেল এক্স। দেখো বোঝো নাকি, এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, দুইটা মিলে কিন্তু আমার এটুকের ক্ষেত্রফলটা বের হয়েছে। কথা কি বুঝতে পারছো? জি জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এখন প্লাস, এখন যদি আমি এইটুকের ক্ষেত্রফল বের করি, দ্বিতীয় অংশটার ক্ষেত্রফল বের করি, দ্বিতীয় অংশটা আমি এমন ভাবে ভাগ করছি, তোমাদেরকে বলিনি, এমন ভাবে ভাগ করছি প্রত্যেকটা পরিমাণ ডেল এক্স, মানে এটুকের পরিমাণও ডেল এক্স, এটুকের পরিমাণ ডেল এক্স। যদিও তোমরা যদি হয়তো বা মনে করতে পারো যে সমান সমান হয়নি, আমি তো নিজে নিজে আঁকাইছি, সুন্দর করে আঁকালে ডেল এক্সই হবে। প্রত্যেকটা পরিমাণের নাম দিচ্ছি ডেল এক্স। তাহলে এখন এটুকের ক্ষেত্রফল যদি বের করতে চাই, সেক্ষেত্রে দেখো তো, আমি ধরে নিলাম এই পয়েন্টের নাম হচ্ছে এক্স টু, এক্স টু পয়েন্টের জন্য আমি এখানে একটা পয়েন্ট পেয়েছি, তার মানে এটুকের নাম দিলাম এফ অফ এক্স টু ইন্টু হচ্ছে ডেল এক্স। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তো এমন ভাবে আমরা কিন্তু ধরে নিলাম যে এখন অসংখ্য এরকম ভাবে আছে, অসংখ্য আছে। লাস্টে যে টার্মটা পাবো সেটা পাবো কি এক্স এন ইন্টু হচ্ছে ডেল এক্স। কথা কি বুঝতে পারছো? তাহলে এতগুলো ক্যালকুলেশন করলে আমরা এটার ক্ষেত্রফলটা পেয়ে যাব। কথা ক্লিয়ার? ইয়েস স্যার। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে, দেখো আমি কিন্তু আমাদের এরিয়াটা বের করতে হবে এই সবটুকু, কিন্তু আমাদের যে বের করলাম যেটা, এটা কিন্তু ফাঁকা পড়ে যাচ্ছে। এই যে এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, আবার এই জায়গায় কিন্তু বেড়ে গেছে, এই জায়গায় কিন্তু আবার বেড়ে গেছে। এখন খেয়াল করে দেখো, আমরা তাহলে বুঝতে পারতেছি আমরা কিন্তু অ্যাকুরেট মান বের করতে পারিনি, শুধুমাত্র কিছু কিছু বাদ পড়ে গেছে। তার মানে এখানে কিছু জায়গায় বাদ পড়ে গেছে, এখানে কিছু জায়গায় বাদ পড়ে গেছে, এবং বাদ পড়ছে। তো সমস্যা না, সেটা আমরা আসবো। এখন খেয়াল করে দেখো, যদি এটাকে যোগ করো, এটাকে যে যোগ করো, তাহলে আমরা সামেশন হিসাবে আমরা নিতে পারি n ইকুয়াল টু 1 টু, এখান থেকে আমরা একটা বিষয় করতে পারি, দেখো বুঝো নাকি, এফ অফ এক্স আই ইন্টু হচ্ছে ডেল এক্স। দেখো তো বুঝো নাকি, আর আমরা লিখবো আই এর মানটা 1 থেকে শুরু করে n পর্যন্ত। দেখো তো বুঝো নাকি ক্লিয়ার এটা? এটা কি বুঝতে পারছো নাকি? মানে এই পুরোটাকে আমি সাম করে দিছি। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। এই পুরোটাকে আইটা আমরা, আইটা এখানে আনলেন কেন, এটা বলেন আবার একটু। মানে আইটা কেন আসলাম সেটা বলতেছো? হুম, জি। হ্যাঁ দেখো খেয়াল করে, এই যে এফ অফ এক্স আই ইন্টু ডেল এক্স লিখতেছি, তাহলে আই এর মানটা যে 1 হয়, প্রথম যদি 1 ধরি, তাহলে কিন্তু আই এর মানটা এখানে 1 বসাও, তাহলে এফ অফ এক্স ওয়ান ইন্টু ডেল এক্স, এই যে প্রথমটা পাবা। এরপর যদি আই এর মানটা 2 হয়, তখন এখানে 2 বসাও, তাহলে এফ অফ এক্স টু ইন্টু ডেল এক্স, তার মানে দ্বিতীয়টা পাবা। কথা কি বুঝতে পারছো? এবার যদি আই এর মানটা জি একদম স্যার, লাস্টেরটা বুঝতে বসাও, পারছি। এনটা বসাও, তাহলে কি হয়, এফ অফ এক্স এন ইন্টু ডেল এক্স, এই যে এটা পাবা। কথা কি বুঝতে পারছো? আর এই যে যে চিহ্নটা আমি দিয়েছি, এটা সামেশন চিহ্ন, এটা তো তোমরা জানো 19ও শিখছো, যে ইতে পরিসংখ্যানে, তারপরে তোমার সব জায়গায় তো এটা জানার কথা। এটা একটা সামেশন চিহ্ন, মানে এই পুরো টার্মটাকে আমি ছোট করে ফেলছি এভাবে। কথা কি বুঝতে পারছো বিষয়টা? হুম। বুঝতে পারছি। জি স্যার। এখন এখন তোমাদেরকে আমি একটা বিষয় বলি, একটু মনোযোগ দিবা, সেটা হচ্ছে যে এখানে আমি যে ক্ষেত্রফলটা বের করলাম, আসলে কি সঠিক হয়েছে ক্ষেত্রফল বের করা? সঠিক হয়েছে কি? না স্যার। সঠিক হয়নি। কেন সঠিক হয়নি? কারণটা হচ্ছে যে আমি যে সব আয়তক্ষেত্র বের করে নিয়েছিলাম, আয়তক্ষেত্রগুলো নিয়েছিলাম, সেই আয়তক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে কিছু জায়গায় বাদ পড়ে গেছে। আমি শুধু এর ক্ষেত্রফলটা এটা নিয়েছিলাম, ওকে, এটা কিন্তু বাদ পড়ে গেছে। এবার পরেরটা যেটা নিয়েছিলাম, এখানে কিছু বাদ বাদ পড়ে গেছে, এখানে কিছু বাদ পড়ছে, আবার দেখছি এই জায়গাটা বেশি হয়ে গেছে, এই যে জায়গাটায় বেশি হয়ে গেছে, আবার এখানে দেখছি বাদ পড়ে গেছে। তার মানে অ্যাকুরেট মানটা কিন্তু এখন আসেনি। যদিও বলতেছি এর ক্ষেত্রফলটা এটা, বাট কিন্তু অ্যাকুরেট মানটা কিন্তু এখন আসেনি। এখন বিষয়টা হচ্ছে যে অ্যাকুরেট মানটা কিভাবে আসবে। এখন তুমি চিন্তা করো, যদি আমি এই যে যে ডেল এক্স এর পরিমাণটা নিয়েছি, আমি যদি খুবই ক্ষুদ্র নিতাম, মানে আমি যে এই যে স্লাইড গুলো নিয়েছি মানে মোটামুটি ভালোই ফাঁকা ফাঁকা,
যদি একদম কাছাকাছি নিতাম তাহলে কি এগুলো কি ফাঁকা থাকতো? মানে আমি তোমাকে আরেকটা এক্সাম্পল আমি দেখাই এখান থেকে, তাহলে আরো ক্লিয়ার হবে। আমি যে এই ফাঁকাগুলো নিয়েছিলাম, আমি যদি একদম কাছাকাছি নিতাম, খেয়াল করে দেখো তো, ওই মানটা যদি আমি কাছাকাছি নিতাম, দেখো তো এই জায়গাটার ওই যে ওই পরিমাণটা প্রায় কমে গেছে না? তুমি কি বুঝতে পারছো? এখানকার যে জি স্যার। এরিয়াটা যেটা ছিল আমার, মানে বাদ পড়েছিল আমাদের, এররটা কি ছিল? এররটা ছিল যে এখানে আমি হচ্ছে কিছু জায়গা বাদ পড়ার পরেও আমি ক্ষেত্রফলটা বের করলাম যে এটা হয়। বাট আমি এখন যে স্লাইডটা নিলাম, এই স্লাইডে দেখো আমি এমন ভাবে নিয়েছি এই অংশটা দেখাই যাচ্ছে না, যে বোঝা যাচ্ছে না যে আসলে ফাঁকা আছে কিনা, মানে ওই জায়গাটা বাদ পড়ছে কিনা, ঠিক না? এই বুঝতে পারছো? জি। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এখন কথা হলো, যদি এই স্লাইড গুলো আরো ক্ষুদ্র 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 এত পরিমাণ ক্ষুদ্র নাও, আমি তো এখানে কয়টা নিছিলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা নিছিলাম, সাতটা নিয়ে আমাদের মোটামুটি বোঝা যাচ্ছে যে এখানে ক্ষেত্রফল কিছু বাদ পড়ে গেছে। এখন আমি যদি এখানে অসীম সংখ্যক নিই, অসীম সংখ্যক স্লাইড নিই, এখানে সাতটা নিছিলাম স্লাইড, এখন যদি আমি অসীম সংখ্যক স্লাইড নিই তাহলে কি দাঁড়াবে বলতে পারবা? তোমরা একটা অনুধাবন করো তো। যদি আমি অসীম সংখ্যক স্লাইড নিই আমি এর ভিতরে, তাহলে কিন্তু ওই ক্ষেত্রফল সমস্যা হবে না। এখানকার যে বাদ পড়ে গেছে বা এখানে যে বেশি হয়ে গেছে সেটা কিন্তু হবে না, একদম এক্স্যাক্টলি মান চলে আসবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। একদম ক্লিয়ার তো বিষয়টা? খুবই কিন্তু অনুধাবনের বিষয়, ফিল করার বিষয়। জি আসলে স্যার, আমি, ক্লিয়ার। হ্যাঁ, এই বিষয়গুলো যদি আরো মানে কাছাকাছি নিতাম, এই যে এই লাইনটা, আমি তো এই লাইনটা অনেক ফাঁকা ফাঁকা নিছি, এই লাইনটা ফাঁকা, তার জন্য এখানে একটা ক্ষেত্রফলটা আমার কমে যাচ্ছে, কমে যাচ্ছে। যদি এই লাইনটা কাছাকাছি নিতাম, একদম কাছাকাছি নিতাম, তাহলে কিন্তু এই জায়গাটা ফাঁকা থাকতো না, ওই জায়গাটা কভার হয়ে যেত। বুঝতে পারছো বিষয়টা? তার মানে আমি যদি এই স্লাইড গুলো একেবারে কাছাকাছি নিই, মানে অসংখ্য পরিমাণ নিই, তাহলে কিন্তু ওই ইরোডটা থাকবে না। আমার এই অংশটা বাদ পড়ে গেছে, এই অংশটা কিন্তু আর বাদ পড়বে না, ওই অংশটা চলে আসবে। তাহলে আমরা এখান থেকে একটা বিষয় বলতে পারি, যদি এন এর মানটা লিমিট আবার আসবে, এন এর মানটা যদি ইনফিনিটি সংখ্যক হয়, এন এর মানটা কোনটা বলতেছি, আমি যে ভাগে ভাগ করছি, যেমন এখানে এন এর মানটা সাতটা নিয়েছিলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা নিয়েছিলাম ভাগ করে, তার মানে এখানে এন এর মানটা কিন্তু 7। আমি যদি এন এর মানটা ইনফিনিটি সংখ্যক নিই, অর্থাৎ এখানে যে স্লাইড গুলো আছে ইনফিনিটি সংখ্যক স্লাইড নিই, তাহলে কিন্তু এই প্রবলেমটা থাকবে না। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, যদি লিমিট এন যদি ইনফিনিটি সংখ্যক হয়, তাহলে আমাদের যে প্রবলেমটা দেখা দিছে, সরি এটা আই হবে, বারবার আমি এন লিখতেছি, আই ইকুয়াল টু 1 to n, আমাদের যে প্রবলেমটা দেখা দিচ্ছে সেটা কিন্তু আর থাকবে না। তার মানে এটার সময় একটা নির্দিষ্ট সুন্দর একটা মান ধরে নিলাম এ আসবে, এ মানে এরিয়া, আমার ক্ষেত্রফলটা এক্স্যাক্টলি চলে আসবে। কথা কি বুঝতে পারছো? স্যার, একটু আবার একটু বলেন। হ্যাঁ, আমি তোমাদেরকে বললাম যে এখানে যে ভাগটা নিছিলাম, দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা নিছিলাম না? সাতটা নেওয়ার কারণে দেখা যাচ্ছে আমাদের কিছু পরিমাণ ভুল আসতেছে, আসলে আমরা যে সূত্র ব্যবহার করলাম সেই সূত্রে ভুল আসতেছে। এখন আমি বলতেছি, যদি এই ভাগের সংখ্যা মানে ইনফিনিটি সংখ্যক করি, দেখো লিমিট নিয়ে আসছি, এন এর মানটা ইনফিনিটি, অর্থাৎ এন এর মানটা ইনফিনিটি বলতে বোঝাচ্ছে যে ভাগের সংখ্যা ইনফিনিটি পর্যন্ত নি, সেক্ষেত্রে ওই যে আমাদের যে প্রবলেম গুলো ছিল সেগুলো কি থাকবে বলো? এই প্রবলেম গুলো থাকবে, মানে যে নো। এরিয়াটা সমস্যা ছিল এগুলো থাকবে? এরকম থাকবে না, মিশে যাবে, প্রায় মিশে যাবে। সেক্ষেত্রে ওই যে ক্ষেত্রফলটা যে ছিল ওইটাতে আমাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে একটা বিষয় বলতে পারি, যদি এন এর মানটা ইনফিনিটি সংখ্যক হয়, অর্থাৎ আমি ইনফিনিটি সংখ্যক ভাগে ভাগ করি, তাহলে আমাদের এই সূত্র দ্বারা ওর এরিয়াটা এক্স্যাক্টলি এরিয়াটা বের হবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। বিষয়টা হচ্ছে এটাই কিন্তু ইন্টিগ্রেশন। এটা ইন্টিগ্রেশন কিভাবে ইন্টিগ্রেশন বলি, আসলে ইন্টিগ্রেশনে এটুকু আমরা লিখি না, এই যে যতটুকু দেখতেছেন এখান থেকে এই পর্যন্ত, এটা কিন্তু আমরা ইন্টিগ্রেশনে লিখি না, এটাকে আমরা এই যে এই চিহ্নটা দিই, এই চিহ্নটা শব্দ অর্থ কি জানো? এটা সামেশন চিহ্ন, এটা কিন্তু সামেশনের সাম, এই যে এস আছে না আমাদের সামেশনের এস আছে না, এস, এস, এই এসটাকে যদি তুমি বড় করে দাও এরকম হয় না বলো? জি। জি স্যার। এইটুকের নামই তো সামেশন, মানে আমরা করতেছি কি, এটা সামেশন করতেছি না, মানে যোগ করতেছি না, এই যে যোগ করছিলাম প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রফল যোগ করে 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 আমি আসলে এটা নিয়ে আসছিলাম।
তো এখন বিষয়টা হচ্ছে যে তার মানে সাম করছিলাম, প্রত্যেকটা ক্ষেত্রের ক্ষেত্রফল সাম করছিলাম, করে করে পুরো ক্ষেত্রফলটা পেয়েছিলাম। আসলে এটা কিন্তু তাই করা হয়েছে। তা আমি এই চিহ্নটা যে দিতেছি এটা কিন্তু এস থেকে আসছে, এস মানে সামেশন, সামেশন এসটাকে বড় করে এটা হয়ে গেছে। তা আমি এইটুকুর পরিবর্তে আমরা কি লিখবো, এখানে একটা লিমিট দিছিলাম, দেখো এ থেকে বি পর্যন্ত, বলছিলাম এ থেকে বি পর্যন্ত এর একটা লিমিট আছে, ঠিক আছে। এখন এ থেকে যে বি পর্যন্ত লিমিট লিখলাম, এখানে হবে কি এ হবে লোয়ার লিমিট আর বি হবে হচ্ছে এখানকার আপার লিমিট। বুঝতে পারছো বিষয়টা? ইন্টু এটুকের মানটা যদি আমি সহজভাবে এফ অফ এক্স লিখি ইন্টু হচ্ছে ডিএক্স, এটাই আমাদের ইন্টিগ্রেশন। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। এখন তোমরা গতদিনকে আমি একটা বিষয় শিখেছিলাম যে এ বি এখানটা ওয়াই দিছিলাম, ওয়াই ইন্টু টি এক্স, হয়তো অনেকেই বুঝতে পারি না আসলে এফ অফ এক্স এর মানটা ওয়াই। বুঝতে পারছো? জি স্যার। তার মানে এটার অর্থ মূলত আসলে এটা কিন্তু, হ্যাঁ, এতগুলো টার্ম এই যে এখান থেকে এ পর্যন্ত, জাস্ট আমরা ওটাকে সহজ করে আমরা এটা লিখি, আর এটার নামই হচ্ছে ইন্টিগ্রেশন। বিষয়টা কি বুঝতে পারছো? তার মানে তোমাদেরকে কতদিনকে আমি যে একটা চিত্র দেখাইছিলাম এরকম করে, যে আসলে দেখো যদি আমাদের চিত্রটা এরকম হয়, বললো যে এর ক্ষেত্রফল বের করো, মনে করি একটা পয়েন্ট দিয়ে দিলে এরকম স্যার ক্ষেত্রফল। স্যার হ্যাঁ বলো। স্যার আপনি এখানে ওই যে যেখানে যে n ইকুয়াল টু ইনফিনিটি বসেছেন ওখানে এটা যে আনলেন, এটা আবার একটু বলেন তো। এটা আনলাম, এটা একটা কথা বলতেছি যে আসলে যে যখন আমরা এই যে এরকম ভাবে ক্যালকুলেশনটা করলাম, দেখো এখানে কিন্তু একটা প্রবলেম হয়ে আছে। প্রবলেমটা কেমন, এখানকার যে এরিয়া গুলো সেটা কিন্তু সম্পূর্ণ কভার করেনি, দেখছো? আর আমি যে এখানে একটা আয়তক্ষেত্র আঁকাইছিলাম সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা নিয়েছিলাম, সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু একটা এরিয়াটা বাদ পড়ে গেছে, মানে সম্পূর্ণ এরিয়া কভার করলো না। এখানেও কিন্তু করলো না, এখানে কিন্তু করলো না, আবার এখানে করলো না, আবার এখানে কিন্তু দেখো যদিও দেখা যাচ্ছে না, এখানে কিন্তু একটু বেড়ে গেছে, এরিয়াটা একটু বেড়ে গেছে। তার মানে আমাদের দেখতেছি যে কিছু না কিছু ভুল আসতেছে, যদি আমরা এভাবে করি কিছুটা এরিয়া বাদ পড়ে যাচ্ছে, মানে কভার করতেছে না। তো আমি এখানে একটা কথা বললাম, এখানে যদি এই যে ভাগ সংখ্যা আমি কয়টা নিয়েছিলাম জানো, এখানে সাতটা, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, মানে সাতটা আয়তক্ষেত্র আমি এখানে আঁকছিলাম। যদি এরকম আয়তক্ষেত্র সাতটা না আঁকায়া যদি অসীম সংখ্যক আঁকতাম তখন কি হতো খেয়াল করে দেখো। তুমি জাস্ট পাশের চিত্রটা খেয়াল করে দেখো, এখানে যে আমার ভাগের যে একটা ডিফারেন্সটা, মানে এই যে এইটুকের পরিমাণটা অর্থাৎ ডেল এক্স, এসছে কিন্তু এটা কম, দেখছো এখানে কিন্তু কম। সেক্ষেত্রে দেখো এখানে যে এরিয়াটার ওই যে উপরে যে যেটা এখানে লস হলো আমার, সেটা কিন্তু প্রায় দেখাই যাচ্ছে না, দেখা যাচ্ছে কি খেয়াল করো, এখানে কি দেখা যাচ্ছে? যে প্রশ্ন করছো এটা কি দেখা যাচ্ছে এখানে? তোমার একটা কথা বলো, তাহলে আমি বুঝতে পারবো বিষয়টা, রেসপন্স না করলে তো আমি ই করবো না। জি স্যার, দেখা যাইতেছে। দেখা যাচ্ছে না মানে মনে হচ্ছে যে আসলে এটা পুরো আয়তক্ষেত্রে হয়েছে। তা তুমি যদি এখন একটু মনে মনে চিন্তা করো, যে একটা অনুধাবন করো, যে আসলে তুমি যদি যদি এরকম ভাগ সংখ্যা অসংখ্য পরিমাণ করো, তাহলে দেখবা মনে করবা যে আসলে এরকম যে প্রবলেমটা হতেছিল, ক্ষেত্রফলটা যে কভার করতেছিল না, আসলে কভার কিন্তু এখন করবে যদি তুমি অসংখ্য ভাগে ভাগ করে এটাকে। আমি যেমন এটা দেখাইছি, এটা তো ভাগ করে দেখাতে পারলাম না, আরো যদি ছোট করে ভাগ করতাম, মানে এটা যদি আরো কাছাকাছি নিতাম এদের দুজনকে, তাহলে দেখা যেত যে এখানকার যে এরিয়াটা কভার করতেছিল না, বাট এখানে সে কভার করবে। তার মানে সেজন্য আমি এখানে একটা কথা লিখছি, যদি এন এর মানটা ইনফিনিটি সংখ্যক হয়, এন এর মানটা ইনফিনিটি সংখ্যক হয়, অর্থাৎ এই ভাগের সংখ্যা যদি ইনফিনিটি পর্যন্ত নিতে পারি, আমি এখানে তো ভাগের সংখ্যা সাতটা নিয়েছি, যদি ভাগের সংখ্যা ইনফিনিটি পর্যন্ত নিতে পারি, তাহলে আমার এক্স্যাক্টলি মান চলে আসবে ওইটার, এখানকার যে এরিয়া প্রকৃত এরিয়া, সে প্রকৃত এরিয়া কিন্তু সেটা বের হয়ে যাবে। এবার কি বুঝতে পারছো? বুঝতে পারছি, কিন্তু হচ্ছে আমি বললাম যে আপনি যে এ আনছেন না, ওই যে ওইটার ওই কথা বললাম। এটা হ্যাঁ হ্যাঁ আসলে এটা হ্যাঁ হ্যাঁ। এরিয়া, মানে বললাম যে এটুকু ক্ষেত্রফলটা এক্স্যাক্টলি একটা এরিয়া পেয়ে যাবে, এটা এ ও মানে হ্যাঁ হচ্ছে স্যার, বুঝতে এরিয়া। পারছি। মানে আমি ধরে নিলাম যে আসলে এটা না, সমস্যা না, এটা বাদ দাও।
এটা বাদ দিলে কোনো সমস্যা না। আসলে আমি ধরে নিলাম এটা হচ্ছে এ মানে একটা এরিয়া। সেক্ষেত্রে আগে যে প্রবলেম ছিল যে কিছু কিছু দেখা যাচ্ছে যে ওই যে এরিয়াটা কভার করতেছিল না, বাট এখন আমি যদি এভাবে নিই তাহলে আমরা প্রকৃতপক্ষে যে এর যে এরিয়াটা কত হবে সেটা আমরা পেয়ে যাব। আমি সেটা লিখছি এখানে, সেই এ। বুঝতে পারছো? প্রকৃতপক্ষে যে কত এরিয়াটা হবে এক্স্যাক্টলি এরিয়াটা আমরা পেয়ে যাব, সেটার নাম জি আমি স্যার, এ বুঝতে দিলাম। পারছি। হ্যাঁ, তাহলে এখন তাহলে বুঝতে পারছো, এখন এইটুকে সম্পূর্ণ করে এত কিছু আমরা লেখা লাগে না। যেমন তোমার যখন ডিফারেন্সিয়েশন শিখছো তখন কিন্তু আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন আসলে কিন্তু যে ডিওয়াই বাই ডিএক্স লিখে আসলে কিন্তু এটা এরকম ফর্ম না, জানো কি? এটা এরকম এরকম না, এটা কিন্তু থাকে এরকম ভাবে যে লিমিট যদি ডেল এক্স টেন্ডস টু 0 হয় এবং এটা যে ডেল ওয়াই হয় বাই ডেল এক্স হয়, এটা কিন্তু এই ডিওয়াই ডিএক্স। আমি এতগুলো আমরা কখনো লিখি না, না লিখি এর পরিবর্তে আমরা এটা লিখি। বুঝতে পারছো বিষয়টা? আমরা কিন্তু এটা লিখি, জি যারা স্যার। ডিফারেন্সিয়েশন জানো এটা এটা লিখে আমরা, সেজন্যই এটাকেও ঠিক আমরা এভাবে এত না লিখে, এটা তো একটা সাম বুঝাচ্ছে, সাম মানে যোগ বুঝাচ্ছে, সেই সামের এস, এস থেকে আমরা এসটাকে একটু বড় করে দিয়ে আমরা এইভাবে লিখছি। আর এখানে আর এখানে কি লিখছি, এখানে এখানে লিখছি যে আমি একটা দুটো পয়েন্ট দিছিলাম, একটা এ পয়েন্ট একটা বি পয়েন্ট, মানে এর ভিতরে একটা লিমিট, লিমিট আছে, এটা মানে সীমিত, এর ভিতরে অসীম না, এর ভিতরে একটা লিমিট আছে, যার জন্য আমরা নিচে দিয়েছি এ আর উপরে দিয়েছি বি। এই যে এ আর এই যে বি দিয়ে, আর এখানকার আইটা উঠাই দিয়ে এফ অফ এক্স লিখছি। এসব লেখা লাগে না, সংক্ষিপ্ত করে এভাবে লেখা যায়, ইনটু এ ডেল এক্স কে আমরা ডিএক্স লিখছি। কথা কি বুঝতে পারছো? আবার যেহেতু এফ অফ এক্স ওয়াই লেখা যায়, সেজন্য এফ অফ এক্স এর পরিবর্তে আমরা ওয়াই লিখছি। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। হ্যাঁ, এই জন্য এটা লিখছি। তাহলে আমরা যদি এখানে এইটার কথা বলি, গতদিনকে আমি যেটা দেখালাম, এটাই গতদিনকে আমি দেখাচ্ছি, এসব না দেখায় এটা দেখাছিলাম, এই জন্য তোমরা বুঝোনি, অনেকেই বুঝতে পারেনি। এটা ক্ষেত্রে কি হবে, এটা যদি এ বি হয় আর এটুকের মানটা, এটার ফাংশনের নাম দিলাম ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে এটার ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তার মানে কিভাবে লিখবো, এ টু বি ওয়াই ইন্টু ডিএক্স, এই যেভাবে। কথা কি বুঝতে পারছো সবাই? জি স্যার, বুঝতে পারছি। এখন যদি আরেকটা বিষয় শিখেছিলাম গত ক্লাসে, গতকালকে, যদি এমন হতো, মনে করো চিত্রটা এরকম, চিত্রটা হচ্ছে এরকম, অনুরূপ ভাবে তুমি যদি ঠিক ওর মতো করে এই ক্যালকুলেশন করো আসলে, তাহলে মনে করে ধরে নিলাম এটা আছে এ, এটা আছে বি, তাহলে কিন্তু ফিক্সড এখন এদিকে না, এক্স অক্ষ বরাবর না, ওয়াই অক্ষ বরাবর ফিক্সড। এখন এরকম ভাবে যদি তুমি একই প্রসেসে যদি এরকম ভাবে আয়তক্ষেত্র আঁকো, আয়তক্ষেত্রে একে একে যদি ক্ষেত্রফল বের করো, বের করে এরকম যোগ বিয়োগ করো, সরি যোগ করো, সেক্ষেত্রে এটার ক্ষেত্রে আসবে এরকম ভাবে এ টু বি এক্স ইন্টু ডিওয়াই, অনুরূপ ভাবে এটা আসবে। তাহলে এটার ক্ষেত্রে হবে আমাদের এই সূত্র, আর এটার ক্ষেত্রে হবে আমাদের এই সূত্র। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তোমাদের যদি এখনো কোনো প্রবলেম থাকে ইন্টিগ্রেশন সম্পর্কে তাহলে আমাকে বলতে পারো, স্যার আমি এটা বুঝি না এখনো। স্যার, এখানে যে আপনি ওয়াই অক্ষতে আমাদের যে লিমিটটা ফিক্সড হয়েছে, ওখানে কি আপনি ওয়াই অক্ষ ইকুয়াল টু এক্স ধরছেন, তাই না? ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু এক্স না, বিষয়টা হচ্ছে একটা নিয়ম আছে বিষয়টা। যেমন দেখো এই ফাংশনটা ধরছি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এটা কিন্তু ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স কেন ধরছি জানো? এটা এটা হচ্ছে খেয়াল করে দেখো যে একটা মান পরিবর্তন হয়, আমরা একটা বিষয় দেখি যার মান পরিবর্তন হয়, ঠিক আছে? দেখো একটা মান কিন্তু ফিক্সড না। এই যে বক্ররেখাটা আমি আঁকছি, এই বক্ররেখাটা কিন্তু আঁকছি, দেখো আস্তে আস্তে এখানে বড় ছিল, আস্তে 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 কমতেছে, আবার কিন্তু বাড়তেছে। এখন কিসের মান বাড়তেছে বলতে পারবে? এটা এটা ওয়াই অক্ষের মান বাড়তেছে না? তুমি কি বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ স্যার, এটা ওয়াই অক্ষ। এখানে ওয়াই অক্ষের মান বাড়ছে, এটা দেখো ওয়াই প্রথমে অক্ষ। ওয়াই এর মান বেড়েছিল অনেক, যত উপরে উঠবে তত তো বাড়বে, যত এদিকে যাবে তত বাড়বে, ওয়াই এর মান বাড়বে। আস্তে আস্তে কিন্তু কমলো, কমতে 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 আবার এদিকে কিন্তু ওয়াই এর মানটা বাড়তেছে। তার মানে কার মানটা পরিবর্তনশীল? ওয়াই এর মানটা পরিবর্তনশীল না জি স্যার, এখানে? ওয়াই মানটা হ্যাঁ, পরিবর্তনশীল। যখন ওয়াই এর মানটা জি স্যার। পরিবর্তনশীল হবে তখন সেই ফাংশনটাকে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স দ্বারা চিহ্নিত করা হয়। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। এখন খেয়াল করে দেখো এখানে এই চিত্র যেটা আমি আঁকাইছি, এই চিত্রটা কার মান পরিবর্তন হচ্ছে? এই চিত্রটা মান পরিবর্তন হচ্ছে না একটা মান? কারণ দেখো এখন
এক মিনিট, এখানে দেখো আস্তে আস্তে কিন্তু মানটা কিন্তু পরিবর্তন হচ্ছে। দেখো এখানে কিন্তু এক্স এর মানটা পরিবর্তন হচ্ছে। দেখো যখন এই পরিমাণ ছিল তখন কিন্তু একটা এক্স এর মান ছিল, যখন এখানে গেছে তখন কিন্তু এক্স এর মানটা বেড়ে গেছে। বুঝতেছো? হ্যাঁ স্যার বুঝতেছি। এক্স এর মানটা বেড়ে যাচ্ছে না? তখন এই যখন এক্স এর মানটা পরিবর্তনশীল হয় তখন আমরা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স না, তখন আমরা ধরি এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই। তখন এইভাবে ফাংশনটা ধরি আমরা, জি স্যার বুঝতে পারছি এখন। এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই পড়ি, তার মানে এই ফাংশনটার নাম হচ্ছে এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই। কথা কি ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো তো দেখি? জি স্যার ক্লিয়ার। তাহলে এফ অফ ওয়াই যদি হয়, তাহলে আমরা যেমন এখানে এফ অফ এক্স এর পরিবর্তে ওয়াই লিখলাম এখানে, তো আমরা যখন এভাবে যখন এর এরিয়াটা বের করবো তখন কিন্তু এফ অফ এক্স আসবে না এখানে, এখানে কিন্তু এফ অফ ওয়াই আসবে। আর এফ অফ ওয়াই আসলে তার মানে কিন্তু এক্স, সেজন্য আমরা এখানে এক্স বসাবো। বুঝতেছো কি? আর ডিওয়াইটা হচ্ছে এইটুকু, এই যেটুকু ডিওয়াই, জি এই স্যার যেটুকু ডিওয়াই, এটুকু ডিওয়াই, এটুকের প্রত্যেকটা পরিমাণ ডিওয়াই, এটুকের মান প্রস্থ এটুকু, আর দৈর্ঘ্য হচ্ছে এটুকু, এটুকু দৈর্ঘ্য, আর দৈর্ঘ্যটা আছে এক্স। এক্স মানে ওই যে এফ অফ ওয়াই। তোমাদের ফাংশন সম্পর্কে তো ধারণা ভালো থাকার কথা, সেক্ষেত্রে তো এগুলো বোঝার কথা। কে বুঝতে পারছো বিষয়টা? জি স্যার বুঝতে পারছি। তাহলে আমাদের আসলে এই যে বিষয়টা গত ক্লাসে আমি যেটা দেখাচ্ছিলাম, আসলে ওই এত কিছু না দেখায়া আমি তোমাকে শুধু বলছিলাম এরকম থাকলে এটা হয় আর এরকম থাকলে এটা হয়, তোমাদেরকে আমি এটা বুঝাইছিলাম। আমি ধরে নিয়েছিলাম তোমরা সব এগুলো পারো, সেই সব করে আমি এগুলো দেখাইছিলাম। তো ঠিক আছে, এখন যদি তোমরা এটা বুঝে থাকো, তাহলে আমি আরেকটা জিনিস দেখাবো। অঙ্ক আজকে আর দেখাচ্ছি না, এই বেসিকটাই আবার আমি আরেকটা বেসিক দেখাবো। সেটা হচ্ছে যদি গতদিনকে আমি দেখাইছি তারপর আমি এখন দেখাচ্ছি আবার। মনে করো যে যদি চিত্রটা যদি এমন হয়, এমন টাইপের হয়, এরকম, তারপর হচ্ছে এরকম, তোমাকে এখন বললো যে এরকম ফিক্সড করে দিল, বললো যে এখন এইটুকের ক্ষেত্রফল বের করো। দেখো আমি যদি একটু অন্য কালি দিয়ে দেখাই, অন্য কালি কই বুঝতে পারছি না, সমস্যা নাই। যদি আমি এখন বলি যে এইটুকের ক্ষেত্রফলটা বের করো, এইটুকের ক্ষেত্রফলটা, তখন তোমরা কিভাবে বের করবা? আরেকটা কথা তোমাকে বলিনি, ধরে নিলাম এই যে নিচের যে ফাংশনটা এটার নাম হচ্ছে ওয়াই ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স ওয়ান, ধরে নিলাম একটা। আর এই যে উপরে যে ফাংশনটা এটুকুর নাম দিলাম ওয়াই টু ইকুয়াল টু এফ অফ এক্স টু। কথা কি ক্লিয়ার? মানে দুটো ফাংশন জাস্ট আমি ধরে নিয়েছি। জি এখন যদি স্যার। এটুকের ক্ষেত্রফল তোমাকে বের করতে বলে, দেখো তাহলে তোমাকে প্রথমে যেটা করতে হবে, দেখো এই বরাবর কিন্তু ফিক্স করতে পারবে না তুমি, ওই অক্ষ বরাবর, ওই অক্ষ বরাবর ফিক্স করতে পারবে না, কারণ ফাংশনটা কিন্তু ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এর ফাংশন, কারণ আস্তে আস্তে ওয়াই এর মানটা কমতেছে বাড়তেছে এরকম করতেছে, পরিবর্তনশীল। কিন্তু দেখো এক্স এর মানটা ফিক্সড করে দিছে যে এখান থেকে এই পর্যন্ত, তার মানে এটা যদি তুমি এভাবে ডট ডট চিহ্ন দাও, ধরে নিলাম এটা আছে এ, এটা আছে বি, তার মানে এক্স এর পর্যন্ত ফিক্সড করা হয়ে গেছে। এখন তুমি চিন্তা করো যে এখানে কিছু নাই, নিচের দিকে কিছু নাই, তা ধরে নাও শুধুমাত্র এই ফাংশনটা আছে, এই ফাংশনটা, এই যে ওয়াই টু ফাংশনটা। তাই ওয়াই টু ফাংশন যদি শুধু থাকে, তাহলে ওয়াই টু ফাংশনের যে বক্ররেখার ক্ষেত্রফলটা বের করতে চাই, তাহলে কিভাবে বের করতে পারবো বলো তো দেখি? এরকম করে না, এ টু বি ওয়াই টু ইন্টু ডিএক্স। কথা ক্লিয়ার? যদি ওয়াই টু ফাংশনে বের করতে চাই, জি স্যার ক্লিয়ার। হ্যাঁ, এটা বেরোলো। এখন বিষয়টা আছে এইটা বের হওয়া মানে আমি কিন্তু পুরোটা বের করে ফেলছি, মানে এই যে এই পুরোটা কিন্তু বের হয়ে গেছে, অর্থাৎ আমি তোমাদেরকে বিষয়টা বুঝাই, তারা কিন্তু এতগুলো সব বের হয়েছে, এটা বের করা মানে এখান থেকে সব বের হয়ে গেছে। এখন যদি ওয়াই ওয়ান এর বের করতে চাই, তাহলে আমাদের এইটুকু বের হবে, এই যেটুকু। কথা কি বুঝতে পারছো? তাই এখন তাহলে ওয়াই টু যদি বের করতে, ওয়াই ওয়ান এ বের করতে চাই, তাহলে এ টু বি ওয়াই ওয়ান ইন্টু আসছে ডিএক্স। এখন খেয়াল করে দেখো তো, আমি যখন ওয়াই টু বের করলাম বলতেছি সম্পূর্ণ বের হয়ে গেছে, তোমাকে তো দেখালাম এই যে এখানে, এই যে বিষয়টা দেখালাম যে যদি আমরা এই যে এইটার বের করতে চাই, অর্থাৎ এই সম্পূর্ণ ক্ষেত্রফলটা বের হয়ে গেছে। বুঝতে পারছো বিষয়টা? তোমাদের তো দেখালাম এই বিষয়টা। তাহলে এখন যদি আমি এইটুকের ক্ষেত্রফল বের করতে চাই, তার মানে পুরোটা থেকে যদি আমি এইটুকু বিয়োগ করে দিই, তাহলে এইটুকু পাবো না? জি স্যার। জি স্যার। তাহলে এখন খেয়াল করে দেখো, পুরোটার ক্ষেত্রফল হচ্ছে এইটা, মানে ওয়াই ইন্টু এই যে ডিএক্স, আর এই যে এইটুকু নিচের অংশটুকু ক্ষেত্রফল হচ্ছে এই যে এটা, তাহলে মাইনাস এ বি ওয়াই ওয়ান ইন্টু ডিএক্স।
এখন যদি সবই একই রকম, অপারেটরটাও একই রকম, তাহলে সেটাকে আমরা এভাবে করতে পারি a টু b y2 মাইনাস y1 ইন্টু dx। এটাই আমাদের ক্ষেত্রফল বের করার সূত্র। দেখো বোঝো নাকি যদি এরকম স্টাইলের হয়, এই যে দেখো নিচে দেখো y2 মাইনাস y1 ইন্টু dx। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার, আমি বুঝতে পারছি। জি স্যার। তাহলে এটাই আমাদের হচ্ছে এখানে এরকম স্টাইল থাকলে সেটা আমরা এভাবে করব। আর যদি সময় নেই, আবার যদি এরকম স্টাইল থাকে, মনে করো যে এরকম থাকে, মনে করো যে এরকম বললো এর ক্ষেত্রফল বের করো, সেক্ষেত্রে আমরা করব কি দেখো, যে ধরে নিলাম যে এই ফাংশনটার নাম তোমার ওইটা ধরছিলাম, এটুকুর নাম ধরলাম হচ্ছে যে x2 আর এটুকুর নাম দিলাম x1, অর্থাৎ এটা দিলাম হচ্ছে f অফ y আর এটা দিলাম হচ্ছে f অফ, দেখো তো বোঝো নাকি, এটা দিলাম যদি এরকম স্টাইলের হয়। আর এখান থেকে a b দিলাম। এখন বের করতে হবে এর ক্ষেত্রফল। এর ক্ষেত্রফল বের করতে হলে সেক্ষেত্রে আমাদের করব কি, প্রথমে এইটুকের বের করা মানে পুরোটা বের হয়ে যাওয়া, তারপরে এইটুকের বের করা মানে এইটুকের বের হওয়া। তাহলে পুরোটা থেকে যদি আমি এইটুকু বিয়োগ করি তাহলে এটাও পাবো, অর্থাৎ এখানে হবে a টু b x2 মাইনাস x1 ইন্টু dy। দেখো ক্লিয়ার বুঝেছো নাকি? এই আমাদের বিষয়, এটা বুঝতে পারলেই ইনশাল্লাহ এখানকার কোনো অঙ্ক আর প্রবলেম হবে না।